আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের শীর্ষ নেতারা এই মুহূর্তে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য হলো, আমাদের অবস্থান উপরে রয়েছে, আমরা যুদ্ধ জয় করে নিয়েছি, তাই এখন আমাদের সমঝোতা বা ডিল করা উচিত নয়। এই বক্তব্যের পর আমাদের মাথা ঘুরে গিয়েছিল যে এই ভাই সাহেব কি কথা বলছেন। এরপর ইরানে আপনাদের অত্যন্ত পছন্দের একজন শীর্ষ নেতা, যাকে আমরা সবাই পছন্দ করি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি সুন্দর কথা বলেছেন। রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে। রিপোর্টটি হলো, এই ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমাদের সামরিক শক্তি বা সৈন্যের শক্তি যতই বেশি হোক না কেন, যদি আমাদের দেশের মানুষ ক্ষুধার্ত থাকে এবং আমাদের এখানে অর্থের লেনদেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জাতীয় উৎপাদন সম্ভব না হয়, তবে আমরা টিকতে পারবো না। আমরা টিকতে পারবো না। যুদ্ধে লড়াকু হিসেবে আমরা শান্তির গুরুত্ব সেই মানুষগুলোর চেয়ে অনেক বেশি বুঝি, যারা শুধু এই নিয়ে কথা বলে। যে ব্যক্তি লড়াই করেছে সেই একমাত্র শান্তির আসল মূল্য জানে। তিনি কথাটি ঠিকই বলেছেন, তবে তার এই কথাই এখন ভয় স্পষ্ট হয়ে উঠেছে যে আমেরিকা এবং পুরো বিশ্ব মিলে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে, তাতে ইরান ভীত হয়ে পড়েছে। ভয়ে সে যে ব্যাকফুটে চলে গেছে, বিষয়টি এমন নয়। এ নেতারা যাই বলুন না কেন, তাতে বিশেষ কোনো ফারাক পড়ে না, কারণ শেষ পর্যন্ত আইআরজিসির সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং আইআরজিসির চূড়ান্ত সিদ্ধান্ত মুজতবা খামেনি নেবেন। এখন এই শীর্ষ কর্মকর্তাদের মানসিকতা ভিন্ন হতে পারে, কিন্তু খামেনি কি চান, মুজতবা খামেনির সিদ্ধান্ত কি হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই সঙ্গে সঙ্গে ইরানের হাত পা যেন কেটে গেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান এখন চীনের ক্রেতাদের কাছে নিজেদের তেল অফার করতে পারছে না। তেল অফার করার কথা তো দূরে থাক, যখন সামনে থেকে ক্রেতারাই সরে দাঁড়িয়েছে, তখন একা ইরান আর কি বা বিক্রি করতে পারবে। ইরান জানিয়েছে যে আজকের দিনেও অনেক সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সীমান্ত পার হয়ে দেশের ভেতরে অস্ত্রসহ প্রবেশ করার চেষ্টা করছিল, তাই আমরা বহু সন্ত্রাসীকে হত্যা করেছি, অনেকে গ্রেফতার করা হয়েছে। ইতিহাসের এই প্রথমবার ইরান কোনো স্প্যানিশ কোম্পানিকে খনির লাইসেন্স দিয়েছে। এবার পুরো জীবনের ইতিহাসে প্রথমবার ভাই স্পেনের একটি কোম্পানি ইরানে আসবে এবং মাইনিং করবে। এটি প্রথম কোনো বিদেশি কোম্পানি হবে যা ইরানে কাজ করবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, আমরা সর্বতোভাবে সমুদ্রপথ রক্ষা করতে প্রস্তুত, কোনোভাবেই কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেব না, আমরা সতর্ক ও সাবধান আছি। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ততক্ষণে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে পৌঁছে গেছেন। হ্যাঁ, তিনি ডিল ও চুক্তির জন্যই ফ্রান্সে পৌঁছেছেন। যখন থেকে তার এই বিশ্বাস জন্মেছে যে আমেরিকা তাকে আর বাঁচাতে পারবে না, তখন থেকে মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য আরব দেশগুলো আমেরিকার পাশাপাশি অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার প্রস্তুতি শুরু করেছে। এফবিআই সতর্কবার্তা জারি করেছে যে ইরানের পরিকল্পনা মুখে একরকম, কিন্তু কাজের বেলায় অন্যরকম। এফবিআই বলছে, ইরান সতর্কবার্তা দিলেও ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। কথাটি সত্য নাকি মিথ্যা সেটি ভিন্ন বিষয়, তবে ইরানও বেশ তেজি স্বভাবের। আমরা আমেরিকা থেকে দুটি এয়ারক্রাফট রিফুয়েলিং জাহাজ পেয়েছি। এই দেখুন, ছবিগুলো চলে এসেছে। এটি আমেরিকা থেকে কেনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটি সেনাদের বহরে সরাসরি যুক্ত করা হয়েছে। এদিকে ইরান ওমানকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছে। হরমুজ ছাড়াও এই অঞ্চলের অন্যান্য সমস্যাগুলো নিয়েও ওমানের সাথে আলোচনা করেছে ইরান। ইরানের এক শীর্ষ কর্মকর্তা একটি বড় তথ্য প্রকাশ করেছেন। যুদ্ধের সময় আরব দেশগুলোতে যে হামলাগুলো চালানো হয়েছিল, ডান দিকে বা বাঁ দিকে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আরব এলাকায় যে সমস্ত হামলা হয়েছিল, সে হামলাগুলো আমরা চালাইনি। আমাদের কাছে রিপোর্ট ও প্রমাণ রয়েছে যে ওই হামলাগুলো আমেরিকা নিজে করিয়েছিল, যাতে আরব দেশগুলোর সাথে আমাদের অর্থাৎ ইরানের সম্পর্ক খারাপ হয়ে যায়। আমেরিকার অন্যতম শীর্ষ সংবাদপত্র দ্য নিউ ইয়র্কের একটি প্রতিবেদনে দেখুন কি লেখা রয়েছে। 6 মাস ধরে যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প আজও এই 6 মাস পরেও ইরানের কাছে পরাজিত, হেরে গেছেন। নিচে বিস্তারিত রিপোর্টে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ছিল 2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে ধ্বংস করে দেব, কিন্তু 6 মাস পার হয়ে গেছে। আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার ইরানের কাছে শোচনীয়ভাবে হেরে গেছে। আমেরিকার আরেকটি বিশাল সংবাদপত্র হলো দ্য ইন্টারসেপ্ট। এটি একটি খুব বড় ম্যাগাজিন। দেখুন এটিতে কি লিখেছে। মোসাদ ইরানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে মোসাদ তাদের কোনো প্রজেক্টেই কখনো ব্যর্থ হয় না, তারা ইরানে এমনভাবে ব্যর্থ হয়েছে যে অপারেশন ব্যর্থ হওয়ার পর মোসাদের শীর্ষ নেতাদের ও শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করা হয়েছে। গতকাল ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হুতি বলেছিল যে আমরা সৌদি আরবের আজতানের অয়েল রিফাইনারিতে হামলা চালিয়েছি, আর আজ আমি স্যাটেলাইট ইমেজের প্রমাণ নিয়ে চলে এসেছি। এটি সৌদি আরবের জাহাজের অয়েল রিফাইনারি, যার উপরে ক্ষতির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের সরকার হুতিদের বিরুদ্ধে যে আব্রাহাম ট্যাঙ্ক ব্যবহার করছে, হুতিরা ড্রোন দিয়ে ঠিক সেই আব্রাহাম ট্যাঙ্কের উপরই হামলা চালিয়েছে। অবশেষে আইআরজিসি মুখ খুলেছে এবং বলেছে সৌদি আরব ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে না। ইয়েমেন সরকারের দাবি হলো, আমরা 24 ঘন্টার মধ্যে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে 81টি অপারেশন চালিয়েছি। এই ছবিটা দেখে নিন ভাই।
ইয়েমেনের যে সরকার হুতিদের বিরোধী, তারা তাদের একটি ড্রোন বাহিনী প্রদর্শন করেছে, যারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বিপজ্জনক অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল কি কখনো শোধরাবে? না, তারা কখনোই শোধরাতে পারে না। আমাদের সবারই এই বিষয়ে বিশ্বাস আছে। ইসরায়েল প্রতিদিনের মতো লেবাননের উপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। লেবাননের উপর হামলার দৃশ্য আপনাদের সামনে রয়েছে। هي غارة حربية هلا عم طايرة. ফিলিস্তিন কর্তৃক ঘোষণা করেছে যে ফিলিস্তিনের হেরবন এলাকায় 18 বছরের কম বয়সী এক নাবালক শিশু ইসরায়েলি দখলদারদের ও স্যাটেলারদের হামলায় নিহত হয়েছে, শহীদ হয়েছে। জাতিসংঘ মানে ইউএন জানিয়েছে, গাজার 90%-এরও বেশি মানুষের, গাজার শিশু ও সাধারণ মানুষের শীতের কোনো পোশাক নেই, মাথা গোঁজার আশ্রয় নেই এবং শীতকাল চলে এসেছে। এটি ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনের প্রধান এলাকাগুলোর অন্তর্ভুক্ত একটি অঞ্চল, যার নাম দেওয়া হয়েছে E1। এটি বুঝে নিন, যদি এখানে ইসরায়েল দখল কায়েম করে তবে ফিলিস্তিনিদের জন্য 1 ইঞ্চি জমিও অবশিষ্ট থাকবে না এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হতে পারবে না। তাই এই E1 এলাকায় ইসরায়েল দখলদারি বা সেটেলমেন্ট স্থাপনের ঘোষণা দিয়েছে, যার উপর ক্ষোভে ফেটে পড়েছিল 3টি পশ্চিমা দেশ, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স। তারা নিন্দা জানিয়ে বলেছিল যে ইসরায়েল যদি এই কাজ করে তবে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর অমুসলিমরা কথা বলার পর এই আরব শাসকরা মুখ খুলেছে এবং বলেছে যে না, আমরা এর তীব্র নিন্দা জানাই। ইসরায়েলের এমন কাজ করা কখনোই উচিত নয়, করা উচিত নয়। আরবদের এই হলো বর্তমান পরিস্থিতি। তা সত্ত্বেও সাধারণ মুসলমানদের চোখে এই আরব শাসকরা এখনো কত যে কি। আসলে এমন কিছু নয় ভাই, আমাদের মাথায় এটাই গেঁথে আছে, অন্ধের মতো তাদের কাছে প্রচুর টাকা আছে এবং যার কাছে টাকা আছে সম্মানও তারই। গাজার ফ্রিডম ফ্লোটিলার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটিতে তুরস্ক এবং বিভিন্ন দেশ থেকে সমুদ্র জাহাজে চড়ে বিশেষজ্ঞ ডাক্তার, মানবাধিকার কর্মীরা ইসরায়েলের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু ইসরায়েল পরবর্তীতে মাঝপথ থেকেই তাদের গ্রেফতার করেছিল। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, মারধর করা হয়েছিল, নারীদের সাথে অসদাচরণ করা হয়েছিল। এই একই মামলায় তুরস্ক এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু তাই নয়, ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিসের দাবিও জানানো হচ্ছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব হয়। এরপরে স্বাভাবিকভাবে নেতানিয়াহুর ক্ষোভে ফেটে পড়াটাই ছিল অবশ্যম্ভাবী। নেতানিয়াহু টুইট করে নিজের প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, এরদোয়ান একজন একনায়ক। এরদোয়ান ইহুদিদের ঘৃণা করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছেন, হামাসকে সমর্থন করেন, কুর্দিদের হত্যা করেছেন, সাইপ্রাস নিজে দখল করে রেখেছেন এরদোয়ান। নেতানিয়াহু একেবারে ক্ষেপে গেছেন, পুরোপুরি পাগল হয়ে গেছেন তিনি। এখন নেতানিয়াহুর এই বক্তব্যের পর তুরস্ক পাল্টা ক্ষেপে গেছে। তুরস্ক এর জবাবে একটি দীর্ঘ বিবৃতি জারি করে বলেছে, নেতানিয়াহু এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেই চলেছেন, যাতে তিনি নিজের গদিতে টিকে থাকতে পারেন এবং এই ধরনের বক্তব্য তিনি কেবল এজন্য দিচ্ছেন যাতে প্রধানমন্ত্রী পদে তিনি আঠার মতো আটকে থাকতে পারেন। পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করা এবং গাজা ও ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর মূল হোতা কে, তা আজ সারা দুনিয়া জানে। পুরো অঞ্চলে এই ইসরায়েল কি করে বেড়াচ্ছে তা গোটা বিশ্বের জানা আছে। অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল আমাদের সুযোগ দিচ্ছে না যাতে আমরা নিজেদের সামলে নিতে পারি এবং আমাদের দেশটাকে পুনর্গঠন করতে পারি। সে তো সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমাদের আবার গড়তে দেবে কিসে? এরপর তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে প্রস্তুত, শর্ত শুধু একটাই, ইরান যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এছাড়া তিনি সৌদি আরবের প্রতিও ইঙ্গিত করেছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা সৌদি আরবের মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দিতে প্রস্তুত। ওদিকে ইসরায়েল যে কোনো মূল্যে তুরস্কের উপর হামলা চালিয়ে তাকে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর নীতি অনুযায়ী এর আর্টিকেল 5-এর নিয়ম হলো, যেমন ধরা যাক আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপের নিয়ম হলো, যদি গ্রুপের কোনো সদস্যের উপর বাইরে থেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তবে আমাদের তৈরি করা এই ন্যাটো জোটে আমরা সবাই ধরে নেব যে আক্রমণটি আসলে আমাদের সবার উপরেই হয়েছে। অর্থাৎ একজন সদস্যের উপর হামলা মানে আমাদের সবার উপরে হামলা। অর্থাৎ আমাদের সবার সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠিত রয়েছে। আমাদের সেই বন্ধুরা মিলে যে বা যারা আমাদের বন্ধুর উপর হামলা করেছে, আমরা তাকে বা তাদেরকে আক্রমণ করব। একেই আর্টিকেল 5 বলা হয়। তো তুরস্ক হলো ন্যাটোর সমস্যা। এখন ইসরায়েল ভাবছিল যে আমরা এর সাথে কিভাবে লড়ব, কারণ আর্টিকেল 5 কার্যকর রয়েছে। তাহলে তো ন্যাটোর সব সদস্য দেশ মিলে আমাদের উপর চড়াও হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এর একটি উপায় বের করে নিয়েছেন।
তারা বলেছে যে আমরা যদি তুরস্কের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে চাই তবে তা দিতেই পারি, আমাদের কাছে পথ খোলাও রয়েছে। আমরা এমন রাস্তা খুঁজে পেয়েছি যার মাধ্যমে আমরা আর্টিকেল 5-এর ঝামেলা থেকে বাঁচতে পারবো এবং কোনো দেশই মাঝপথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা, মিডল ইস্ট রিপোর্টে ইরানের এই যে তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঠিক এরকমই। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের লাইভে অনেকগুলো ভালো সংবাদ, সুসংবাদ আছে। সুসংবাদ আছে ইরানের জন্য, বাংলাদেশের জন্য, সুসংবাদ আছে তুরস্কের জন্য, সুসংবাদ আছে মুসলিম বিশ্বের জন্য। ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরানকে মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে প্রস্তাব দিয়েছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। ইরানের জাতীয় সংসদের মুখপাত্র একটি সংবাদ সংস্থা আছে যার নাম খানেহ মিল্লাত। খানেহ মিল্লাতের প্রতিনিধি মাহদি রহিমি তিনি আজকে লেবাননের পত্রিকা আল মায়াদেনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে ইরান। এবং তিনি বলেছেন ইরান নিজেরাই বহু বছর ধরে চাচ্ছিল মুসলিম বিশ্বের বা এই অঞ্চলের দেশগুলোর একটা আঞ্চলিক জোট তৈরি হোক। সেই জোটটাই তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এবং ইরান এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। খেলা বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, আরো অনেকগুলো সংবাদ আছে। বাংলাদেশকে মক্কা চুক্তিতে যোগদানের পরামর্শ দিবে সৌদি আরব। বসে আছে সৌদি আরব তারেক রহমানের জন্য। ইতিমধ্যে তারেক রহমানকে সৌদি সফরের দাওয়াতপত্র পাঠানো হয়েছে। এদিকে দিল্লির দাদারা ধুতি খুলে রাস্তায় নেমেছে। কিভাবে তারেক রহমানকে দিল্লিতে নেওয়া যায়, মাঠে নামিয়ে দিয়েছে নবনীতা চৌধুরীদেরকে। আরো কত চৌধুরীরা নেমেছে দিল্লির পক্ষে। তারেক রহমানকে আগস্টেই যেতে হবে দিল্লি, আগস্টের 21 থেকে 26-এর মধ্যেই যেতে হবে, নতুবা নরেন্দ্র মোদীর কোনো সময় নেই, পুরো বছরেই নাকি সময় নেই। সময় কার আছে আর কার থাকবে সেটা দেখা যাবে। তারেক রহমানের জন্য সৌদি আরব যাওয়া বেশি জরুরি নাকি দিল্লি যাওয়া জরুরি? শুধুমাত্র মক্কা চুক্তিতে যোগদান নয়, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় থাকলে বাংলাদেশ কম মূল্যে সৌদি আরব থেকে জ্বালানি পাবে, সৌদি আরব থেকে বিপুল বিনিয়োগ আসবে বাংলাদেশে। তারেক রহমানের পরবর্তী টার্গেট, পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত? মক্কায়, রিয়াদে নাকি নয়াদিল্লি, কলকাতায়? কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, শুধু বাংলাদেশ নয়, সিরিয়া বলছে তারা মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দে আর ওপেন টু জয়েন মক্কা এগ্রিমেন্ট, দে আর উইলিংলি ওয়েটিং টু জয়েন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তানে সফর করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে তারা মনে করছে তাদের দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য মক্কা এগ্রিমেন্ট ইজ দ্য বেস্ট অপশন। মজার ব্যাপার হলো পাকিস্তানের সেনাপ্রধান জরুরি ভিত্তিতে সফর করবে ইরানে। সেখানে মক্কা চুক্তির সম্পর্কেও কথা হবে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন থেকে ইরানকে রক্ষা করতে নতুন ধাপের আলোচনা নিয়ে। এবং এত সব নড়াচড়ার পরে নড়েচড়ে বসেছে নেতানিয়াহু। আজকে সুর পুরো নরম করে ফেলেছে, মিউ মিউ করছে। ইসরায়েলের বার্তা সংস্থা কান বলছে ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করে দিয়েছে। তুরস্ককে গোপনে ইসরায়েল মেসেজ দিচ্ছে দে আর নট উইলিং টু মেক টার্কি এনিমি অফ ইসরায়েল। তারা তুরস্ককে ইসরায়েলের শত্রুর কাতারে দেখতে চায় না। মামুর বেটা, এখনো তো খেলা শুরু হয় নাই, এত আগেই সুর নরম। প্রিয় দর্শক, আজকে গতকাল রাতে ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্টে অত্যন্ত উস্কানিমূলক একটা আর্টিকেল ছাপা হয়েছে, মতামত ছাপা হয়েছে। সেই আর্টিকেলে দাবি করা হয়েছে ইসরায়েল শুধু আত্মরক্ষা করবে না, ইসরায়েল প্রয়োজনে ইদলিব থেকে ইস্তাম্বুল পর্যন্ত যখন যেখানে মন চায় সেখানে হামলার অধিকার চায়।
তারা এখন আর সেলফ ডিফেন্সের চিন্তা করে না, তারা এখন যে কোনো মুসলিম দেশে আক্রমণের অধিকার চায়। এবং সিরিয়ার ব্যাপারে তারা বারবার বলছে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাকশন চায়। সিরিয়াতে যে কোনো জায়গায় আক্রমণের অধিকার চায়। এই অধিকার পৃথিবীর কোনো দেশ দিবে? কোন আন্তর্জাতিক সংস্থার কাছে যে বলতে পারবে যে আমরা অন্য দেশে হামলার অধিকার চাই? Opinion: The lesson Israel has learned in the West Bank, Gaza, Syria, Lebanon, and Iran apply to Turkey as well. From Idlib to Istanbul, Israel will attack if necessary, not defend. তারা এখন আর আত্মরক্ষা চায় না, তারা অ্যাটাক করতে চায়। তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের একটা বক্তব্য অল্প একটু শুনিয়ে দেই। কি ভাষায় এরদোয়ান তাদেরকে টার্গেট করে বক্তব্য দিয়েছিলেন। İkide bir uçaklarınla kalk bize gösteri yap. Ya ne yapıyorsun sen? Kendine gel. Tarihten hiç ders almıyor musun? Tarihte neredeydin? Şimdi neredesin? Ondan sonra başlıyorsun ağlayıp sızlamaya. Türkiye ile dans etmeye kalkma. Vurulur, yolda kalırsın. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন কিছু দেশ আছে তারা আকাশে কয়েকটা যুদ্ধ বিমান তুলে তুরস্ককে পাওয়ার দেখায়, মাসল দেখায়। কি করছো তুমি? কত বড় সাহস তোমার? তুমি তুরস্কের সাথে ড্যান্স করতে এসেছো? আরে তোমরা কি ইতিহাস থেকে একটু শিক্ষা নেওনি? তুর্কিরা কি করেছে ইতিহাসে, কি করতে পারে? তোমরা কোথায় ছিলে আর কোথায় আছো? 2 দিন পরে কান্না করে হাত পায়ে ধরবা না, বলবা না যে আমাদের বাঁচাও। আমাদের সাথে নাচানাচি করতে আসলে রাস্তায় পড়ে থাকবা। তুরস্ক তার মিলিটারি পাওয়ার শুধু দেখাচ্ছে। Evet hepsi. Efendim işte uluslararası camia şöyle der böyle der. Hiç beni ilgilendirmiyor. Türkiye Cumhuriyeti Devleti'nin gücünü görecekler. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন আমাদেরকে অনেকে বলে আন্তর্জাতিক মহল কি বলবে, কে কি বলবে, বাদ দেন সব আন্তর্জাতিক মহল। তুরস্কের উপরে কোনো আঘাত আসলে তুরস্ক জমহুরিয়াতের, তুর্কি রিপাবলিকের পাওয়ার কতটুকু সেটা আমরা দেখিয়ে দিব। এইসব আন্তর্জাতিক চুক্তির আন্তর্জাতিক মহল ধার ধারার টাইম তুরস্কের থাকবে না। আমরা তুর্কিপিডিয়ার দর্শকদেরকে বারবার বলেছি ইসরায়েলের যত হুমকি ধামকি হোক, ইসরায়েলের কলিজা থাকে তুরস্কে একবার আক্রমণ করে দেখুক, তখন বুঝবে এরদোয়ান কাগজে বাঘ নাকি সত্যিকারের বাঘ। কিন্তু 1 সপ্তাহ যায়নি, 2 দিন পরেই সুর নরম করেছে। ইসরায়েলি বার্তা সংস্থা কান বলছে, ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করেছে, ব্যাক চ্যানেলে যোগাযোগ শুরু করেছে এবং তুরস্ককে শত্রুর তালিকায় দেখতে চায় না, তুরস্কের সাথে কোনো সংঘাত চায় না। ইসরায়েল মেসেজ দিচ্ছে। তুরস্ক কিন্তু তেমন কিছুই বলেনি, শুধু চুপচাপ শুনেছে। প্রিয় দর্শক, আজকে ইন্টারেস্টিং নিউজ আছে ইরান থেকে, ইন্টারেস্টিং নিউজ আছে কানাডা থেকে। প্রথমে ইরানের প্রসঙ্গে আসি। ইরান নতুন চমক দেখিয়েছে বিশ্ববাসীকে। ইরান আন্ডারগ্রাউন্ড সিটিতে, মিসাইল সিটিতে দিন রাত মিসাইল তৈরি করছে। শুধু মিসাইল নয়, বিভিন্ন ক্যাটাগরির অস্ত্র তৈরি করছে। ইরান সাংবাদিকদেরকে মাটির নিচে নিয়ে দেখিয়েছে তারা কি তৈরি করছে এবং সেই টেকনোলজি আগের চেয়ে আরো অ্যাডভান্স। চলুন আমরা ঘুরে আসি ইরানের অজ্ঞাত স্থানে মাটির নিচের মিসাইল সিটি থেকে। اینجا یکی از 10 خط تولید زیرزمینی صنایع دفاعی کشوره. جایی که بخش مهمی از آنچه روی زمین دیده میشه اینجا ساخته میشه. همزمان با روز صنعت دفاعی رئیس ستاد کل نیروهای مسلح و سرپرست وزارت دفاع برای نخستین بار به صورت سرزده از این مجموعه بازدید کردند. کار بزرگی را دوستان عزیزمون در وزارت دفاع صورت دادن و وقتی آدم وارد اینجا میشه جز کار و تلاش و در کنار اون شوق پیشرفت چیزی نمیبینه. سرلشکر عبداللهی از سرعت عمل و کیفیت تولیدات صنایع دفاعی در 1 سال گذشته گفت. پیشرفتی که به گفته او در ابعاد مختلف شگفت‌انگیز بود. به فضل الهی با همت کارکنان و
و مدیران عالی وزارتخانه توانسته خیلی بهتر از گذشته تجهیزاتی تولید کنه که هم قابلیت‌های بهتری دارن و از کیفیت بالایی برخوردارن، هم به لحاظ کمیت هم بسیار بیشتر از گذشته تونستن این رو জানি না কারা ফার্সি বুঝেন, ফার্সি বোঝা মানুষও আছে বাংলাদেশে। আমি ফার্সি ভাষা পুরোপুরি বুঝি না, তবে তুর্কি ভাষার সাথে অনেক মিল আছে ফার্সি ভাষায়, অনেকগুলো শব্দ বুঝতে পারি। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ইরান দাবি করছে যে তাদের অস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বাড়ছে, তারা একটা সেকেন্ড সময় নষ্ট করছে না, তারা বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করছে এবং আগের চেয়ে আরো অ্যাডভান্স টেকনোলজির অস্ত্র তৈরি করছে। 24 ঘন্টা প্রোডাকশন চলছে অস্ত্রের। যদি আগামী দিন শত্রু ইরানের বিরুদ্ধে আবার কোনো অ্যাকশনে যায় তাহলে তারা কঠিন আক্রমণের মুখোমুখি হবে। এদিকে আরেকটা গোপন সংবাদ ফাঁস হয়েছে। ইরানের হ্যাকাররা ইংল্যান্ডের একটা বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এতদিন ইংল্যান্ড গোপন রেখেছিল। ইরানের বিরুদ্ধে শত্রুতার কারণে ইরানের হ্যাকার গ্রুপ অ্যাক্সেস নিয়ে নিয়েছিল ইংল্যান্ডের একটি পাওয়ার প্ল্যান্টের এবং সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও সেটা একটা টেস্ট ছিল, ইরান চাইলে আরো বড় ধরনের কাজ করতে পারে তার একটা মেসেজ। নড়েচড়ে বসেছে ব্রিটিশরা, তারা তাদের কিভাবে এই পারমাণবিক মানে বিদ্যুৎ প্রকল্পগুলোকে রক্ষা করবে সেটা নিয়ে চিন্তা করছে। ইন্টারেস্টিং বিষয়, এখনো ঘোরের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে কানাডা। কানাডা বলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। 50% শুল্ক ঘোষণা হলে কানাডার $20 বিলিয়ন লস হবে। কানাডা তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার শিল্প কারখানা, তার ব্যবসা বাণিজ্যের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। ডোনাল্ড ট্রাম্পের মাথার নাট বল্টু ঠিক আছে না লুজ হয়েছে আমরা জানি না। তিনি কখনো ভেনেজুয়েলাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়, কখনো কানাডার মতো একটা আস্ত বড় দেশকে, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম দেশকে, সম্ভবত তৃতীয় না দ্বিতীয় বৃহত্তম দেশ রাশিয়ার পর কানাডা, এই দেশটাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়। এবং এই ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বিশ্ব অর্থনীতির না, আমেরিকার অর্থনীতির 12টা বাজাচ্ছে। আমেরিকার সারা বিশ্বে যত মিত্র ছিল তাদেরকে শত্রুর তালিকায় নিয়ে যাচ্ছে। আমেরিকার সীমান্তে সবচেয়ে কাছের যে দেশ কানাডাকে শত্রু বানিয়ে ফেলেছে। কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা বলেছে আমরা আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করব, কোনো ছাড় দেওয়া হবে না আমেরিকাকে, কোনো ছাড় নয়। এবং কানাডার শিল্পকে রক্ষা করার জন্য কানাডার সরকার $25 বিলিয়ন এক্সট্রা ইনসেন্টিভ দিবে। অর্থাৎ ইরানের কিছু করতে হবে না, আমেরিকাকে সাইজ করার দায়িত্ব কানাডায় নিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই রং ফরেন পলিসির কারণে, রং ইকোনমিক পলিসির কারণে আজকে ন্যাটোর সদস্য দেশগুলো পর্যন্ত আমেরিকার বন্ধু তালিকায় নেই। আমেরিকার বিপদে কোনো একটা ন্যাটো দেশ আসেনি, নো ওয়ান সিঙ্গেল কান্ট্রি আসে নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের মাথা যদি এখনো ঠান্ডা না হয়, ঠান্ডা করার আরো ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে চলে এসেছি। আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন দর্শক প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি মক্কা এগ্রিমেন্টে সই করার মতো ইউনিক বা যোগ্য দেশ? বাংলাদেশ কত শক্তিশালী, কত সম্ভাবনাময় একটা দেশ, এটা বাংলাদেশের অনেক মানুষ জানে না। বাংলাদেশ D8 এর সদস্য, ডেভেলপিং 8 কান্ট্রি। হোয়াট ইজ দ্য ডেভেলপিং 8? পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা জোট আছে G8। এটা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার কারণে এটা G7 এখন। এই G8 এর পাল্টা হিসেবে তুরস্কের প্রস্তাবনায় 1997 সালে D8 করা হয়েছে, মুসলিম বিশ্বের শক্তিশালী 8টা দেশকে নিয়ে। এবং এটাও প্রথমে D7 করার প্ল্যান ছিল, কিন্তু তৎকালীন ইপসুর সেক্রেটারি জেনারেল, মুসলিম ছাত্র সংগঠনগুলোর প্রধান ইপসুর সেক্রেটারি জেনারেল এবং শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কুমিল্লার 14 গ্রামের এমপি, কি নাম, সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,
তিনি কোনো একটা কনফারেন্সে ইস্তাম্বুল এসেছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন যে এইরকম একটা জোট হচ্ছে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি নয়, কিন্তু বাংলাদেশের একজন মানুষ হিসেবে তৎকালীন ইসলামপন্থী প্রধানমন্ত্রী এরবাকান, নাজিমুদ্দিন এরবাকানকে রিকোয়েস্ট করেন যে বাংলাদেশকে আপনি এই জোটে রাখুন, এবং বাংলাদেশের কি সম্ভাবনা সেটা তিনি তুলে ধরেছিলেন এরবাকানের কাছে। এরবাকান ওনার প্রস্তাব অ্যাকসেপ্ট করেছিল। পরবর্তীতে এই জোটে বাংলাদেশকেও যোগদানের আহ্বান জানানো হয়েছিল। শেখ হাসিনা পর্যন্ত এই জোটে যোগদান করেছে এবং D8 সম্মেলনে ইস্তাম্বুলে এসেছিল শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ 8টা দেশের একটা। যদি শেখ হাসিনা D8-এ যোগ দিতে পারে, তাহলে তারেক রহমানের কি উচিত নয় মক্কা এগ্রিমেন্টে যোগ দেওয়া? আজকের মক্কা এগ্রিমেন্ট 3টা দেশ দেখছেন, অল্প সময়ের মধ্যে এটা বড় হয়ে যাবে। অন্তত সবগুলো আরব রাষ্ট্র এটার ছায়ায় আসতে বাধ্য, কারণ এখানে সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান রয়েছে। এখানে রয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুটো অর্থনীতি, সৌদি আরব এবং তুরস্ক। রয়েছে তুরস্কের লেটেস্ট টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি। এবং বাংলাদেশ যে কারণে ভারতের সামনে এখনো চীন থেকে J-10C আনার কনফিডেন্স পাচ্ছে না, আত্মবিশ্বাস পাচ্ছে না, একবার মক্কা এগ্রিমেন্টে যোগ দিলে বাংলাদেশের আত্মবিশ্বাসের আর অভাব হবে না। বাংলাদেশ চোখ বন্ধ করে J-10C নিতে পারবে, পাকিস্তান থেকে J-17 নিতে পারবে, দরকার লাগলে রাফায়েলও নিতে পারবে। ভারতের করার কিছু থাকবে না, কারণ বাংলাদেশের ভিতরে আক্রমণ করা মানে পাকিস্তানে আক্রমণ করা, সৌদিতে তুরস্কে আক্রমণ করা। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে বাইরাক্তার TB2 সংগ্রহ করেছে। এই এগ্রিমেন্টে আসলে বাংলাদেশ কান ফাইটার জেটে যোগ দিয়ে যাবে। অটোমেটিক্যালি বাংলাদেশ কান ফাইটার জেট পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে। বাংলাদেশ তুরস্ক থেকে আকিঞ্জি আনতে পারবে। ওই ইন্ডিয়ান মাদ্দান্তা আমলের ফাইটার জেটের দুশ্চিন্তা চলে যাবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ এখন শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স চিন্তা করছে, দরকার লাগলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স আসবে। প্রিয় দর্শক, আপনাদের মনে করিয়ে দিতে চাই, মুঘল সম্রাট বাবর 1526 সালে যখন পানিপথের যুদ্ধে আসে, তিনি তার আগে তার দূত পাঠিয়েছিলেন ওসমানী সালতানাতের রাজধানী ইস্তাম্বুলে, এবং তার দূত সেখান থেকে সুলতান সেলিমের কাছ থেকে অত্যাধুনিক সেই আমলের লেটেস্ট টেকনোলজির কামান সংগ্রহ করেছিল। কামান, এই ইতিহাস আপনারা পাবেন না ভারতীয় উপমহাদেশের বইয়ে। সেই কামান আনার কারণে 30,000 সৈন্যের বাহিনী দিয়ে সম্রাট বাবর 1 লক্ষ সৈন্যের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করেছিল। যুদ্ধে শুধু সৈন্য নয়, টেকনোলজি ইম্পর্টেন্ট। টেকনোলজি বাংলাদেশ আকারে ছোট হতে পারে, কিন্তু যদি তুর্কিশ টেকনোলজি, যদি পাকিস্তানি মিসাইল, পাকিস্তানি এয়ার ডিফেন্স বাংলাদেশের সাথে থাকে, যদি চাইনিজ MQ-9 থাকে, তাহলে কোন দেশের আকার কত বড়, কোন দেশের আর্মিতে রেফাইট করা কতজন মিলিটারি আছে, এসব দেখার টাইম বাংলাদেশের থাকবে না। এটা বাংলাদেশের সামনে একটা শতাব্দীর শ্রেষ্ঠতম অপরচুনিটি, দেখার বিষয় তারেক রহমান এই অপরচুনিটিকে নিতে পারে কিনা। বিএনপির ভেতরে টানাটানি শুরু হয়ে গিয়েছে। বিএনপির ভেতরে যারা ডানপন্থী তারা তারেক রহমানকে মক্কার পথে পাঠাতে চায়, যারা বামপন্থী গুপ্ত বিএনপি বাম, তারা বিএনপিকে দিল্লিতে পাঠাতে চায়। এই জায়গায় বিএনপির সিদ্ধান্ত নিতে হবে, বিএনপি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে যাবে, যে জিয়াউর রহমান মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি ইরান ইরাক যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনি মক্কায় নিম গাছ লাগিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের পথে যাবে নাকি দিল্লির সাথে যাবে? বাংলাদেশের জনগণ কি চায়? আপনারা কি চান? বাংলাদেশের এই মুহূর্তে সৌদি আরব সফরে যাওয়া উচিত প্রধানমন্ত্রীর, নাকি ভারত সফরে যাওয়া উচিত? আপনাদের মতামত দেখে আমরা বুঝবো বাংলাদেশের জনমত কোন দিকে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত তুরস্ক এবং ইসরায়েলের উত্তেজনা অনেকটা স্থিমিত হয়ে এসেছে। আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছে তারা তুরস্কের সাথে কোনো সংঘাতে যেতে চায় না। তারা আসলে চায় সিরিয়ার মধ্যে তুরস্ক যেন সৈন্য মোতায়েন না করে।
সৈন্য মোতায়েন করবে কি? সিরিয়ার 5% এলাকায় তুরস্কের সৈন্য মোতায়েন আছে, এবং এটা আজকে থেকে নয়, গত 10 বছর ধরে আছে। যদি ইরান এই জোটে যোগদান করে, তাহলে সাথে সাথে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ডাইনামিক্স টোটাল একটা শিফটে চলে যাবে। তখন যে দাঁড়িপাল্লাটা আছে, এটা ইসরায়েলের দিকে, এভাবে আকাশের দিকে উঠে যাবে, এবং মুসলিম বিশ্বের দাঁড়িপাল্লাটা নিচে চলে যাবে। এখন দেখার বিষয়, ইরান, তুরস্ক, সৌদি আরব পাকিস্তানের এই প্রস্তাবটাকে কিভাবে নেয়। আপনারা কি চান ইরান, তুর্কি, পাকিস্তান, সৌদির এই ডিফেন্স এগ্রিমেন্টে যোগদান করুক, নাকি ইরান একাই লড়াই করুক? কোনটা ইরানের জন্য ভালো হবে? কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।